বিশ্ব রাজনীতির মঞ্চে অনেকেই আছেন যারা গলা ফাটিয়ে আধিপত্য দেখাতে চান, শব্দের তেজে ঘোষণা করেন জয়। কিন্তু ইতিহাস বলে সব বিজয় মঞ্চের চিৎকারে আসে না, কিছু বিজয় আসে নিঃশব্দ কৌশলে কিংবা একটুখানি স্মিত হাসিতে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো কেউ ভাবেন একজন নরম স্বভাবের বক্তা ও শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু কূটনীতির ছায়াযুদ্ধের মাঝে তিনিই দেখালেন কিভাবে বোঝাপড়ার ছলে পাওয়া যায় কূটনৈতিক বিজয়। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম কৌশলী ও প্রভাবশালী নেতা, যাকে ঘায়েল করার কল্পনাও অনেকের সাহসিক কুলোয় না। তার সাথেই এক বৈঠকে ডক্টর ইউনূস চালিয়ে দিলেন এমন এক নীরব চাল, যার ঘূর্ণিতেই যেন খেই হারিয়ে ফেললেন খোদ মোদী নিজেই। এ যেন সেই প্রবাদের বাস্তব চিত্র। ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি। তবে এখানে কোনো ফাঁদ ছিল না, ছিল ধৈর্য, প্রজ্ঞা আর সুপরিকল্পিত কূটনীতি। আর সেই অদৃশ্য ফাঁদেই ধরা পড়ে গেলেন নরেন্দ্র মোদী। সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। সেদিনের দৃশ্যটি ছিল ঠিক এমন এক গম্ভীর সম্মেলন কক্ষ। নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন, তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। চারপাশে নিঃশব্দ টানটান ভাব। ঠিক তখনই দরজা খুলে দৃপ্ত ভঙ্গিতে প্রবেশ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রবেশ করলেও তখন বাজেনি কোনো ঘণ্টা কিংবা ছিল না কারো কোনো নির্দেশনা। তবুও দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সকলে, যেন নীরব সম্মান জানানো হলো এক প্রজ্ঞাবান যোদ্ধাকে, যিনি তলোয়ার না তুলে শুধু শান্তভাবে কৌশলের তরবারি চালাতে জানেন। সেই মুহূর্তে হয়তো কেউ জানতো না এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত। বিমস্টেক সম্মেলনের আড়ালে যে বৈঠক ছিল অনেকের চোখে সৌজন্যমূলক, সেটি হয়ে উঠল কূটনীতির এক চমকপ্রদ টার্নিং পয়েন্ট। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। বৈঠকের টেবিলে আসীন হয়েই ডক্টর ইউনূস ছাড়লেন এক নিঃশব্দ প্রভাব। ভারসাম্যপূর্ণ দৃষ্টিতে তাকালেন চারপাশে। মোদী কিছুটা গম্ভীর, কিছুটা সংযত, কিন্তু তার অভ্যস্ত আত্মবিশ্বাস যেন কেমন হালকা হয়ে গিয়েছিল। সেই মুহূর্তেই শুরু হয় নিঃশব্দ যুদ্ধ। এর মাঝেই ডক্টর ইউনূস মোদীর সামনে উপহার তুলে ধরলেন একটি ছবির ফ্রেম, যেখানে দেখা যায় 2015 সালে মোদী নিজ হাতে তাকে স্বর্ণপদক পরিয়ে দিচ্ছিলেন। এই উপহার যেন কৌশলে ঝোপ বুঝে কোপ মারার মতো সেরা মুহূর্ত। এই উপহার ছিল না কোনো সাধারণ উপহার, এটি ছিল এক ঢিলে দুই পাখি মারার নিখুঁত কৌশল। এতে প্রধান উপদেষ্টা যেন বুঝিয়ে দিলেন বাংলাদেশ কৃতজ্ঞ, সম্পর্ক স্মরণে রাখে, বন্ধুত্বের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের এখনকার অবস্থানের উপর। এই বৈঠক শুধু নেট দুনিয়ায় নয়, আলোচনার জন্ম দিয়েছে দেশের রাজনৈতিক মহলেও। বাংলাদেশ ভারতের এই অঞ্চলে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর সাথে যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 40 মিনিটের এই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়গুলো নরেন্দ্র মোদীর কাছে ডাইরেক্ট তুলে ধরতে সক্ষম হয়েছেন। পানি বন্টনের ব্যাপারে তিনি কথা বলেছেন, এরপরে তিস্তার বিষয়ে কথা বলেছেন, তিনি সীমান্ত হত্যার ব্যাপারে কথা বলেছেন এবং সর্বশেষে শেখ হাসিনার ভূমিকা সম্পর্কে কথা বলেছেন। নেটিজেনদের কারো কারো প্রশ্ন ছিল, এখানে কেন জুলাই অভ্যুত্থানে গণহত্যার ছবি সংবলিত বই আর্ট অফ ট্রায়াম্ফ না দিয়ে শুধু এই ছবিটি দেওয়া হলো? বিশ্লেষকদের মতে এটিও ছিল সুদূর প্রসারী কূটনৈতিক কৌশল, কারণ এই ছবি ছিল না হিরোইজমের, বরং ছিল সম্পর্ক, কৃতজ্ঞতা আর সুগভীর এক স্মারকের প্রতীক। কারণ ম্যান্ডেলা থিওরি অনুযায়ী শত্রুর শত্রুই বন্ধু, আর এই উপমহাদেশে ভারসাম্য
রক্ষায় ডক্টর ইউনূস যেন চতুরভাবে সেই মডেলই ব্যবহার করেছেন। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। প্রধান উপদেষ্টার হাতে থাকা দাবিসমূহ ছিল সাহসী: তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যার অবসান, এমনকি হাসিনার প্রত্যাবর্তন না করার বিষয়টিও তোলা হয় সরাসরি। বহু বছর ধরে যেগুলো কেবল ঝুলেছিল তিনি তা বললেন ধীরস্থিরভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে। যেভাবে তিনি মোদির সামনে সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি বা হাসিনার প্রত্যাবর্তনের মতো স্পর্শকাতর দাবি তুললেন তা এতটাই পরিমিত, এতটাই নিখুঁত ছিল যে সাপও মরল কিন্তু লাঠিও ভাঙল না। ভারত বুঝে গেল নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী নয়, সম্পর্ক রাখতে হবে রাষ্ট্রের সাথে। নিউজ ডেস্ক, RTV।